হয়েছে যে সফট আয়রন যদি রাখা হয় এয়ারের জায়গায়, তাহলে ফ্লাক্স লাইন গুলা চেষ্টা করে সফট আয়রনের মধ্য দিয়ে পাস করতে। কারণ সফট আয়রনের পারমিয়াবিলিটি এয়ারের চেয়ে বেশি, ঠিক না? এই জন্য খুব সহজে তার মধ্যে দিয়ে যেতে পারে। পারমিয়াবিলিটি বেশি তার মানে রিল্যাক্টেন্সটা কম, বাধা কম, এয়ারের বাধাটা বেশি তুলনামূলকভাবে সফট আয়রনের চেয়ে। এই জন্য এয়ারের চেয়ে সফট আয়রনের মধ্যে দিয়েই পাস করে ফ্লাক্স। এরপরে পড়া হয়েছে যে কোনো কারেন্ট কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো হয়, তাহলে তার চারদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়। তোমাদের বই আছে, বইয়ের মধ্যে এই জিনিসগুলো সব আছে, চ্যাপ্টার 11। এরপরে ইলেকট্রোম্যাগনেট, আমরা একটা ম্যাগনেটকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সাপ্লাই দিতে হবে। ডিসি সাপ্লাই দিয়ে ইলেকট্রোম্যাগনেট বানাতে হবে রেজিস্ট্যান্স সিরিজ অ্যাড করে, যাতে সিরিজ রেজিস্ট্যান্স যদি আমি কমাই বাড়াই তাহলে কারেন্ট ফ্লো কম বেশি হবে, ম্যাগনেটাইজড অর্থাৎ ম্যাগনেটের ইন্টেন্সিটির পরিমাণও কি হবে, কম বেশি হবে। তো কিভাবে ইলেকট্রোম্যাগনেট হলে যেদিক দিয়ে কারেন্ট ফ্লো হয় ওখানে নর্থ পোল হয়, অপোজিটে সাউথ, যেখানে বের হয় ওদিক থেকে সাউথ পোল ক্রিয়েট হয়, এটা দেখানো হয়েছে। আর একটা জিনিস দেখানো হয়েছে যে যদি আমরা একটা কোর ব্যবহার করি তাহলে আবার ফিল্ডের পরিমাণটা কি বাড়ে। এরপরে পড়ানো হয়েছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি, ডেনসিটির ইকুয়েশন একক, আর হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, অর্থাৎ যে ফোর্সটা ক্রিয়েট করে, যে টার্ন সংখ্যা আর কারেন্ট যত আমি দিব, যত বাড়াবো তত আমার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা, ম্যাগনেটিক যে এনার্জি, ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এটা বাড়বে। এই আর কি। এরপরে আমরা আজকে আমরা শুরু করব রিলাক্টেন্স। গত ক্লাসে আমরা রিলাক্টেন্স নিয়ে কিছু কথা বলছি। আজকে আমরা আরেকটু চেষ্টা করব আরেকটু বিস্তারিত রিলাক্টেন্সটা সম্বন্ধে আরেকটু জানবো। রিলাক্টেন্স আমরা জানি যে ধরো ইলেকট্রিক সার্কিট যদি হয়, ইলেকট্রিক সার্কিটে যেমন আমার কারেন্টকে বাধা দেয় কে? ইলেকট্রিক সার্কিটে কারেন্টকে আমার বাধা দিচ্ছে হচ্ছে রেজিস্ট্যান্স R1 R2, এটা ধরো ভোল্ট, 10 ভোল্ট প্লাস এটা মাইনাস। এই কারেন্টকে আমার বাধা দিচ্ছে কে? রেজিস্ট্যান্স। এটা তোমরা পড়তেছো বা পড়েও আসছো এর আগে। তো ম্যাগনেটিক সার্কিট যেহেতু আমরা যখন পড়বো তখন আমার কিছু কিছু জিনিস মানে ইলেকট্রিক সার্কিটের সাথে একই জিনিস মিল আছে। যেমন ওখানে ছিল বাধা, কারেন্টকে বাধা দিছে রেজিস্ট্যান্স, এখানে আমাকে কারেন্টকে বাধা, এই ফ্লাক্সকে বাধা দিবে হচ্ছে রিলাক্টেন্স। ঠিক আছে? অর্থাৎ আমি এক কথা যদি বলি যে আমাদের যে ইলেকট্রিক সার্কিটে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ম্যাগনেটিক সার্কিট যদি হয়, ধরো একটা এরকম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল সলিড, তো এইখানে আমি তার পেঁচালাম এভাবে, তার পেঁচিয়ে এখানে আমি কারেন্ট ফ্লো করতেছি। কারেন্ট ফ্লো যদি করি তাহলে তোমরা জানো এই কারেন্ট ফ্লো করলে এখান থেকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। ঠিক আছে? যেহেতু রাইট হ্যান্ড রুল অনুযায়ী যেহেতু এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা নর্থ পোল হবে, এটা সাউথ পোল হবে, তার কারণ এইখান দিয়ে এটার ভিতর দিয়ে একটা কি হবে, ফ্লাক্স যাবে। এই ফ্লাক্সটা এটার ভিতর দিয়ে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে পাস করবে। তো এখানে যেটা আমি অ্যাপ্লাই করব, দেখো কারেন্ট আর যে টার্ন সংখ্যা, এটা অনুযায়ী এটার উপর ভিত্তি করে আমার ফ্লাক্সের পরিমাণটা কিরকম হবে এটা ডিপেন্ড করবে। এটা ইলেকট্রিক সার্কিট, এটা ধরো ম্যাগনেটিক সার্কিট। তো আসলে এই জিনিস ইলেকট্রিক সার্কিট ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যে বেসিক যে মিল আছে কিছু, দেখো এখানে ভোল্টেজকে আমরা বলতেছি ই, ই অর্থাৎ জেনারেটর যে মানে সাপ্লাই ভোল্টেজ, এটা ভিও বলা যায়, ইও বলা যায়, যাই বলো।
তো ম্যাগনেটিক সার্কিটে আমরা এই ভোল্টেজকে বলবো, এই ভোল্টেজটা একই জিনিস, এটা কিন্তু আমরা বলবো ম্যাগনেটোমোটিভ ফোর্স। হ্যাঁ, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এফ, এফ দিয়ে এটা আমরা ডিনোট করব। এটা আমরা ইলেকট্রিক সার্কিট থেকে এখানে এটা ই ইকুয়াল টু ধরো 10, এখানে কারেন্ট ছিল, কারেন্টকে আমরা ডিনোট করব ফ্লাক্স এর দ্বারা, কারণ এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট প্রডিউস হয়েছে। এখানে যদি আমি কয়েল কয়েল পেঁচিয়ে কারেন্ট ফ্লো করি, ম্যাগনেটোমোটিভ ফোর্স, যার কারণ এক কথায় যদি বলে ফ্লাক্স ফ্লো হবে। ঠিক আছে, তার মানে কারেন্টের মতো এটাকে আমরা ফ্লাক্স হিসেবে বলবো ম্যাগনেটিক সার্কিটকে। আচ্ছা, এখন কারেন্ট ফ্লো হলে এখানে যেমন কারেন্টকে বাধা দিছে, এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালেরও একটা কি থাকবে, একটা বাধা দিবে, কারণ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যেও বাধা দেওয়ার একটা প্রবণতা আছে। ঠিক আছে, তো ওই যে রেজিস্ট্যান্স যেটা আমরা দেখছি ম্যাগনেটিক সার্কিটে, বাধাটা দিবে হচ্ছে আমার রিলাক্টেন্স, যেটা ফ্লাক্সকে বাধা দিবে। হ্যাঁ, ফ্লাক্সকে বাধা দিবে, এটাকে আমরা এইভাবে লিখবো, রেজিস্ট্যান্স এভাবে লিখলে এখানে এটা আমরা রিলাক্টেন্স বলবো। তো রিলাক্টেন্স আসলে ওই জিনিসই যেটা কি করবে, ফ্লাক্সকে বাধা দেবে। অর্থাৎ ফ্লাক্সের যে ফ্লো নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে, হ্যাঁ, এই ফ্লাক্সকে বাধা দিবে, অর্থাৎ ফ্লাক্সের পরিমাণকে কমানো। ঠিক আছে, অর্থাৎ মিডিয়াম এয়ার বলো, সফট আয়রন বলো, স্টিল বলো, কাস্ট আয়রন বলো, এইসব ম্যাটেরিয়ালের এই ম্যাটেরিয়ালের যে প্রপার্টি যেটা ফ্লাক্সকে বাধা দিবে, এই প্রপার্টিটাই হচ্ছে আমার কি রিলাক্টেন্স। আবার রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কারেন্টকে বাধা দেওয়া, আর রিলাক্টেন্সের কাজ হচ্ছে এই ফ্লাক্সকে বাধা দেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার রিলাক্টেন্স। রিলাক্টেন্স মেইনলি তোমরা দেখছো যে রেজিস্ট্যান্স কিছু জিনিসের উপর নির্ভর করে, রো এল বাই এ। তো এই যে রিলাক্টেন্স, এটাও ঠিক আছে উপর নির্ভর করে, এটা হচ্ছে এল, এই যে ম্যাটেরিয়ালের যেটা আমরা নিয়েছি সলিড ম্যাটেরিয়াল, সার্কুলার সলিড ম্যাটেরিয়াল, এটার যে লেন্থ, লেন্থ বলতে হচ্ছে এটা ধর একটা সার্কুলার, এটাকে যদি আমি ধর এটা একটা সুতা যদি হয় গোল করে পেঁচানো, এটা কেটে দেই, কেটে দিলে এটা লম্বা করি, তাহলে যে লেন্থটা হবে এটা হচ্ছে লেন্থ, এটা এল। আর এটা হচ্ছে এটার এরিয়া। হ্যাঁ, এটা যেটা একটা সিলিন্ড্রিক্যাল, ধরো এটাকে দেখলে এখানে একটা এরিয়া পাবা। ঠিক আছে, এটা এই কন্ডাক্টরটা একটা এরিয়া আছে, এই এরিয়া কতটুকু এরিয়া দিয়ে এই ফ্লাক্সটা ফ্লো হচ্ছে, এটা হচ্ছে এই এ। আর আরেকটা জিনিস এখানে ছিল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টিভিটি, এটাকে রো বলে। অর্থাৎ কারেন্ট রেজিস্টিভিটি কি পরিমাণ বাধা দিবে, মানে এটা রেজিস্ট্যান্সের সাথে সমানুপাতিক করে। আর আমরা এখানে লিখবো মিউ, মিউ অর্থাৎ পারমিয়াবিলিটি। ঠিক আছে, পারমিয়াবিলিটি, তা আমরা জানি যে পারমিয়াবিলিটি হচ্ছে ভেদনযোগ্যতা, কি পরিমাণ ফ্লাক্স তোমার এয়ারের মধ্যে দিয়ে ভেদ করে নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে, অথবা আমি যদি কোনো সফট আয়রন দিয়ে দেই, তো সফট আয়রনকে ভেদ করে নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে, এটা হচ্ছে আমার মিউ। ঠিক আছে, তাহলে ভেদনযোগ্যতা অর্থাৎ পারমিয়াবিলিটি যদি বেশি হয়, ঠিক আছে, যদি বেশি ভেদ করে যায়, তার মানে আমি বুঝবো আমার রিলাক্টেন্সটা কি, রিলাক্টেন্সটা কম, কারণ সহজেই যেতে পারছে। ঠিক আছে, পারমিয়াবিলিটি কম, বেশি পারমিয়াবিলিটি বেশি, সহজেই চলে যাবে ফ্লাক্সটা, তার মানে তার রিলাক্টেন্সটা কম। আবার পারমিয়াবিলিটি যদি কম হয় তাহলে রিলাক্টেন্সটা কি হবে, বেশি হবে। অর্থাৎ ভেদনযোগ্যতা যদি কম হয়, যে ভেদ করে যেতে পারতেছে না ফ্লাক্সটা, তখন তার মানে কি তার রিলাক্টেন্সটা বেশি। তো যার কারণে আমার রিলাক্টেন্স ইকুয়াল টু এল মিউ বাই এল বাই মিউ এ। ঠিক আছে, এটা হচ্ছে আমার পারমিয়াবিলিটি। এখন যে আমরা জানি যে ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি হয়, তো ম্যাগনেটোমোটিভ ফোর্সের একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, কারণ ইকুয়াল টু এনআই, অ্যাম্পিয়ার টার্ন। এরপরে আমরা দেখছি যে ম্যাগনেটোমোটিভ ফোর্স
আচ্ছা আরেকটা জিনিস এখানে বলি, আচ্ছা আরেকটা জিনিস একটু পড়াইনি, এটা বলতেছি। আচ্ছা ওহমস লটা পরে আমরা এককটা দেখবো একটু। ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিটস। ম্যাগনেটিক সার্কিট, ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিটস। Effect equal to cos divided by opposition ঠিক আছে। অর্থাৎ আমি যে পরিমাণ cos অ্যাপ্লাই করব, যে পরিমাণ cos দিব, ওই পরিমাণ ইফেক্ট হবে, ওই পরিমাণ ইফেক্ট হবে। এটা হচ্ছে ওহমস ল। আচ্ছা ওহমস লটা তোমরা ইলেকট্রিক সার্কিটে কিরকম পড়ছো আমি একটু বলি। ইলেকট্রিক সার্কিটে ছিল এরকম যে কোন কন্ডাক্টরের মধ্যে যদি আমি কারেন্ট, এই কোন কন্ডাক্টরের অ্যাক্রসে আমি যদি কারেন্ট ফ্লো কতটুকু হবে, কারেন্ট ফ্লো কতটুকু হবে এটা নির্ভর করবে কিসের উপরে? অ্যাপ্লাইড ভোল্টেজের উপর নির্ভর করবে। ঠিক আছে, যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করব ওই পরিমাণই কারেন্ট হবে। ভোল্টেজ যদি বেশি হয় কারেন্ট বেশি হবে, ভোল্টেজ কম হলে কারেন্ট কম হবে। ঠিক আছে, যার কারণে আমরা ওহমস লকে আমরা এইভাবে বলছি যে আই ইকুয়াল টু ইফেক্ট কজ, যে পরিমাণ ভোল্টেজ হবে ওই পরিমাণই কারেন্ট হবে, বাধা দিবে হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটে ছিল। কিন্তু এখন ম্যাগনেটিক সার্কিটে কি হবে? ম্যাগনেটিক সার্কিটে আমরা জানি আইটা হচ্ছে ফ্লাক্স, ফ্লাক্সকে বাধা দিবে। ফ্লাক্স ক্রিয়েট হবে কার কারণে? ম্যাগনেটোমোটিভ ফোর্সের কারণে। তার মানে ভোল্টেজটা এখানে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স। ঠিক আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স ভোল্টেজ, এখানে এটাকে ই দিয়েও লেখা যায় ভোল্টেজকে, অথবা ভি দিয়েও লেখা যায়, যেটা দিয়ে ডিনোট করে এটা তোমার ইচ্ছা। অর্থাৎ এখানে ভোল্টেজটা হচ্ছে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর এখানে বাধা দিবে হচ্ছে রিলাক্টেন্স। বুঝতে পারছো? অর্থাৎ ফাই ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই রিলাক্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক সার্কিটের ওহমস ল। অর্থাৎ যে পরিমাণ ম্যাগনেটিক সার্কিট এর এই ফোর্সটা আমি অ্যাপ্লাই করব ওই পরিমাণই ফ্লাক্স যাবে। আমার যদি এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বেশি হয় ফ্লাক্স বেশি, কম হলে কম। কারণ এটা আবার নির্ভর করতেছে এন আই। ঠিক আছে, ফ্লাক্সটা নির্ভর করতেছে কিসের উপরে? এন আই এর উপরে। টার্ন সংখ্যা, কি পরিমাণ টার্ন হবে আর কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এককটা দেখি একটু, যে ফাই সমান সমান যে ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই রিলাক্টেন্স। তার মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু এন আই, তার মানে এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর টার্ন সংখ্যা হচ্ছে টি। আর রিলাক্টেন্সের একক কি বলতে পারবা? রিলাক্টেন্সের একক, আচ্ছা রিলাক্টেন্সের এককটা আমরা আসি। রিলাক্টেন্স মানে হচ্ছে, দেখো রিলাক্টেন্সের এককটা এভাবে বলা যায়, রিলাক্টেন্স মানে হচ্ছে আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই ফাই। এটা লেখা যায় না? ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই ফাই। আবার এই ফাই সমান এই এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন ডিভাইডেড বাই হচ্ছে কি অ্যাম্পিয়ার টার্ন ডিভাইডেড বাই ওয়েবার। ওয়েবার। তার মানে রিলাক্টেন্সের একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন ভাগ হচ্ছে ওয়েবার। ঠিক আছে, আচ্ছা এখন আমি ফ্লাক্সের একক যদি আমি বের করতে যাই, যে ফ্লাক্স সমান সমান আমরা জানি ওয়েবার। ঠিক আছে, ফ্লাক্স সমান সমান আমরা জানি ওয়েবার। তো এই রিলাক্টেন্সের এককটা আমরা যদি এখানে বসিয়ে দেই, দেখো রিলাক্টেন্স মানে কি এটি ডিভাইডেড বাই ওয়েবার, তার মানে এটা ওয়েবারই আসবে। আলটিমেটলি আমার এই ফ্লাক্সের এককটাকে ওয়েবার হিসেবে ধরা হয়, আর এই অ্যাম্পিয়ার টার্নটা আমার হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের একক। আরেকটা জিনিস আমার এখানে একক জানতে হবে, এটা হচ্ছে
মিউ এর একক কি? মিউ মিউ এর একক হচ্ছে মিউ যদি টেসলা পার মিটার স্কয়ার। মিউ হচ্ছে এখানে মিউ, তো মিউটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে এল বাই রিল্যাকটেন্স ইনটু এ। ঠিক আছে, এখন এল মানে হচ্ছে এল এর একক হচ্ছে মিটার, আর রিল্যাকটেন্স এর একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার, আর আর ইয়ার একক হচ্ছে এরিয়া, এরিয়ার একক হচ্ছে মিটার স্কয়ার। ঠিক আছে, তার মানে আমি দেখতেছি ওয়েবারটা উপরে চলে যাবে, মিটার মিটার এখানে একটা মিটার থাকবে, তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন ইনটু মিটার, অর্থাৎ এরকম অ্যাম্পিয়ার ইনটু এম বাই অ্যাম্পিয়ার টার্ন ইনটু কি মিটার। বইয়ের মধ্যে এই টার্নটা দেয় নাই, এখানে টার্ন সংখ্যা ধরো একটা টার্নের জন্য যদি ধরে তাহলে এটা অ্যাম্পিয়ার টার্নটা টিটা নেগলেক্ট করা যায়, আর যদি টার্ন সংখ্যা তোমার একাধিক থাকে তখন এই টার্ন সংখ্যাটা দিয়ে দিতে হবে। বইয়ের মধ্যে খুব সম্ভবত তাহলে একটা টার্নের জন্য ধরে নিছে আর কি। তার মানে মিউ এর একক পারমিয়াবিলিটি একক হচ্ছে ওয়েবার বাই অ্যাম্পিয়ার টার্ন ইনটু মিটার। টেসলা পার মিটার ছিল না স্যার মিউ এর একক? হ্যাঁ, মিউ এর একক টেসলা পার মিটারও হবে, ওটা তোমার ওই যে বি থেকে নিয়ে আসতে হবে, ওইটাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টেসলা যেভাবে আসে ওখান থেকে তুমি যদি নিয়ে আসো এই ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন, এটাকে যদি তুমি টেসলা বলো তখন আবার এটা টেসলা পার মিটার হবে। টেসলা দিয়ে আমাদের ডিনোট করার দরকার নাই, আমরা ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন মিটার দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আর একক নিয়ে একটু প্রবলেম হয় যার কারণে এককটা আসলে দেখানো, আর এই বয়সে আসলে একক দেখানোর ইয়া না, কিন্তু ম্যাগনেটিক সার্কিটে একটা নিয়ে একটু অনেকেরই ইয়া হয়, যার কারণে এককটা একটু দেখাই দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, ম্যাগনেটাইজিং ফোর্স, ম্যাগনেটাইজিং ফোর্স এটা আমাদের পরের টপিকস। আচ্ছা, তোমরা তোমাদের নামের পাশে রোল নাম্বার লিখে দিতে হবে। ঠিক আছে, তোমাদের যে এই রোল নাম্বারটা ইয়া না, চ্যাট অপশনে না, তোমাদের যে যেটা দিয়ে তোমরা পার্টিসিপেন্ট করছো ওইখানেই একবার রিনেম করে দিতে হবে, তাহলে আমার এখানে সেভ হয়ে যাবে। কেউ যদি না থাকে করে দিবা। আচ্ছা, ম্যাগনেটাইজিং ফোর্স যেটাকে ডিনোট করা হয় আসলে এইচ দ্বারা, এটা এইচ, এটা আসলে কি? ম্যাগনেটাইজিং ফোর্সটা হচ্ছে যে একক লেন্থে কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটাইজিং ফোর্স। এটাকে আসলে ম্যাগনেটাইজিং ফোর্সও বলা হয়, আবার এটা আরেকটা নাম আছে, এটা যদি তোমাদের বইয়ে দেওয়া নাই। ম্যাগনেটাইজিং ফোর্সের আরেকটা নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এটা আরেকটা নাম আছে, এটা তোমাদের বই দেওয়া নাই, তা আমরা এটা বলবো না, আমরা এটার নামে পরিচিত হব যে ম্যাগনেটাইজিং ফোর্স, অর্থাৎ একক লেন্থে কি পরিমাণ ম্যাগনেটাইজিং এই ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে বা কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স কাজ করতেছে, ওর পরিমাণই হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। আচ্ছা, ম্যাগনেটাইজিং ফোর্স এটা যদি অ্যাম্পিয়ার টার্ন হয় আর এটা যদি মিটার হয়, তাহলে ম্যাগনেটাইজিং ফোর্সের একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ঠিক আছে, আর যদি আমি একটা কল্পনা করি, ড্র করি, এটা এন সংখ্যক টার্ন আই, আর এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্স যদি যায় তাহলে অর্থাৎ এই এটা লেন্থটা কি হবে, লেন্থ ni ডিভাইডেড বাই লেন্থ, অর্থাৎ কি পরিমাণ টার্ন সংখ্যা, যদি ধরো সাপোজ এখানে টার্ন সংখ্যা হয় 40 অ্যাম্পিয়ার টার্ন, ধরো যদি 20 হয়, 20টা টার্ন থাকে তাহলে 20,
আর যদি কারেন্ট ফ্লো হয় ধরো 2 অ্যাম্পিয়ার সাপোজ, তাহলে 40 অ্যাম্পিয়ার টার্ন। আর লেন্থ যদি থাকে সাপোজ ধরো 0.2 মিটার, 2 মিটার, তাহলে অ্যাম্পিয়ার টার্ন ডিভাইড বাই হচ্ছে মিটার, তাহলে এটা হবে 200 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। ঠিক আছে, স্যার লেন্থ কিসের লেন্থ, তারের Length- না ওই? না না, লেন্থটা হচ্ছে আমার যে এই ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা নিছি আমি, বুঝতে পারছো? ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা বুঝতেছো তো? এই যে দেখো আমি সিলিন্ড্রিক্যাল যে এটা নিব, এটা তো একটা সার্কুলার, ঠিক আছে? তো এটার একটা লেন্থ আছে, এটার একটা কি আছে, লেন্থ আছে। তো এই লেন্থটা কি, এই লেন্থটা হচ্ছে তোমার, এটা যদি ধরো একটা, আমি একটু আগে বলছিলাম যে একটা সুতা যদি হয়, তো এটা যদি কেটে দাও তাহলে এটার যে লেন্থ হবে এরকম হবে, হ্যাঁ, তখন এটার যে লেন্থটা এটা হচ্ছে এটা লেন্থ, বুঝতে পারছো? স্যার স্যার পরিধির এটা যদি মতো স্যার। সার্কুলার হয় তাহলে কি 2 পাই আর হবে? হ্যাঁ, টোয়াইস পাই আর, হ্যাঁ টোয়াইস পাই আর পরিধি, হ্যাঁ। স্যার আচ্ছা এখন দেখো যে ম্যাগনেটোমোটিভ ফোর্স আর আমরা দেখলাম যে ম্যাগনেটাইজিং ফোর্স, এই দুইটার মধ্যে যে আমাদের সম্পর্ক, এটা দেখলাম যে H ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই L। আর আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে তোমরা এটা পড়ে আসছো যে B ইকুয়াল টু মিউ এইচ, ঠিক আছে? এটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি আর হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স এর মধ্যে যে রিলেশনশিপ, মিউ দিয়ে গুণ করলে, এই যদি ম্যাগনেটাইজিং ফোর্স মিউ দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবা, বি পাবা, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি পাবা, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা একটু জানার থাকা দরকার, এই জন্য এটা দেখানো আছে। আচ্ছা আরেকটা জিনিস, ঠিক আছে, আচ্ছা এখন পড়বো আমরা যে হিস্টেরেসিস। হিস্টেরেসিস হিস্টেরেসিস আচ্ছা হিস্টেরেসিস সম্বন্ধে তোমরা পড়ে আসছো এর আগেই, তো কেউ কি বলতে পারবা যে হিস্টেরিস সম্বন্ধে কি বুঝো? এটা কি ছিল তোমাদের এর আগে সিলেবাসে, এসএসসি ইন্টার? ইন্টারে ছিল স্যার। কলেজে ছিল স্যার, মনে পড়তেছে। একজন একটু বলো হিস্টেরিসিস আসলে কি? মনে নাই, কাউরি মনে নাই? স্যার ক্লিয়ার মনে নাই, তবে সম্ভবত এমন যে উম, সেই কোনো চুম্বকীয় পদার্থকে যদি আহ, মানে আপনার চুম্বকত্ব করা হয়, তাহলে তার ওই চুম্বক ক্ষেত্রটা সরাই নিলেও তার কিছু সময় পরে মানে কিছুটা চুম্বকত্ব তার বজায় থাকে, মানে এমন কিছুই আর কি। ক্লিয়ার খেয়াল নাই তো। আচ্ছা ঠিক আছে, কাছাকাছি ঠিক আছে গেছো। আচ্ছা আমরা দেখবো এখন যে আমাদের যে এই ম্যাগনেটিক সার্কিট আমরা পড়বো, তো ম্যাগনেটিক সার্কিটের কিছু প্রপার্টি আছে, ঠিক আছে? তো এই প্রপার্টি গুলো এখন আমরা পড়বো আস্তে ধীরে। তো এর মধ্যে ম্যাগনেটিক সার্কিটের একটা মেইন যে প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে যে হিস্টেরিসিস। হিস্টেরিসিস তো হিস্টেরিসিস এর মানে হচ্ছে, এটা একটা শব্দ থেকে আসছে, এটা হচ্ছে টু ল্যাগ বিহাইন্ড। হিস্টেরিয়া, গ্রিক বিজ্ঞানী তোমার যে হিস্টেরিয়ান, ওর নাম অনুযায়ী এটা আসছে, এটাকে বলা হয় যে টু ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে? টু ল্যাগ বিহাইন্ড অর্থাৎ
টু ল্যাগ বিহাইন্ড, কেন এটা একটু পিছনে থাকবে, ল্যাগ করবে, পিছনে থেকে ল্যাগ করবে। এর কারণ কি আসলে? তো সায়েন্টিস্ট অনেক গবেষণা করছে এটা নিয়ে। তো এটা যদি একটা ম্যাগনেটিক সলিড এবং এটা সিলিন্ড্রিক্যাল হয় ম্যাটেরিয়াল, সলিড ম্যাটেরিয়াল, আর এখানে যদি আমি তার পেঁচানো হয়, আই এন সময় টান থাকে, আর এটা যদি ধরো এটার এরিয়া হয় এ, আর এর মধ্যে দিয়ে কি যাবে, একটা ফ্লাক্স যাবে, ফ্লাক্স। তো আমি এখানে কারেন্ট ফ্লো করব, হ্যাঁ কারেন্ট ফ্লো করব, আর কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্সের পরিমাণ, এটাকে তোমার ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটিও বলা হয়। এক কথায় যদি বলি, কি পরিমাণ কারেন্ট ফ্লো করলে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, এটার যে কার্ভটা, এটা ড্র করব আমরা। এখন কথা হচ্ছে এই কার্ভটাকে বিএইচ কার্ভ বলে। বিএইচ কার্ভটা কেন বলে এটা আমি একটু বলি। আমরা জানি বি ইকুয়াল টু ফাই বাই এ, ফ্লাক্স বাই এরিয়া, যার কারণে এই যে ফ্লাক্সটাকে, এটাকে আমরা বি বলতে পারি, কারণ এরিয়া যদি সেম থাকে, কারণ এরিয়া তো আর চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে বিটা কি এই ফ্লাক্সের সমানুপাতিক, প্রপোর্শনাল। তো যার কারণে এটাকে ফ্লাক্সও বলা যায়, বিও বলা যায়, ঠিক আছে, ফ্লাক্সও বলা যায়, বিও বলা যায়। আচ্ছা, এই জন্য এটাকে ওয়াই অ্যাক্সিসে আমরা এটা বিও বলতে পারি, ফ্লাক্সও বলতে পারি। আবার কারেন্টকে আবার আমরা একটা কথা বলতে পারি, যেমন ধরো তোমরা পড়ছো এইচ একটু আগে দেখানো হয়েছে যে এইচ সমান ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই কি, লেন্থ। একক লেন্থে কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এখন এই ফোর্স সমান আবার আমরা লিখতে পারি এন আই ডিভাইড বাই এল, ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে দেখো কারেন্ট যদি বাড়াই, তার মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বাড়ে এবং এইচটাও বাড়ে। আর টার্ন সংখ্যা তো যখন আমি একটা কয়েলকে পেঁচায় ফেলবো, টার্ন সংখ্যা ফিক্সড। আর লেন্থ যেটা, এই যে সিলিন্ড্রিক্যালের যে লেন্থ, হ্যাঁ এই লেন্থটাও কিন্তু ফিক্সড, কারণ লেন্থটাও কিন্তু আমি বড় করব না। তার মানে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তার মানে এইচটা আসলে দেখা যাচ্ছে কার প্রপোর্শনাল, আই এর প্রপোর্শনাল, যার কারণে এটাকে আমরা এইচও বলতে পারি। বুঝতে পারছো? পরীক্ষার মধ্যে যদি ধরো বিওএইচ কার্ভ না এসে আমি যদি বলে দিই যে ফাই আই কার্ভ আঁকো, ফাই আই কার্ভ বলতে কি বুঝো? জিনিস কিন্তু একই, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এই কাজটাই করব যে কারেন্ট ফ্লো করব আর কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে এটা মেজার করব। অর্থাৎ কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির যে পরিবর্তন, এটা আমরা দেখব। তো প্রথমে আমরা যদি ধরো একদম জিরো পজিশনে কোনো কারেন্ট ফ্লো করতেছি না, কারেন্ট জিরো, তখন এবং ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোনো রিসিডুয়াল ফ্লাক্স নাই। রিসিডুয়াল ফ্লাক্স কি কেউ বলতে পারবা? রেসিডুয়াল ফ্লাক্স, আচ্ছা আচ্ছা আমি বলতেছি রেসিডুয়াল ফ্লাক্সটা কি। রেসিডুয়াল ফ্লাক্স, এটাকে ফাই আর দিয়ে ডিনোট করা হয়। রেসিডুয়াল ফ্লাক্স হচ্ছে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে বা ম্যাগনেটিক সার্কিট যদি হয়, তো এই সার্কিটটাই যদি হয়, ধরো এই সার্কিটটাকেই অনেকদিন আগে আমি ধরো কারেন্ট ফ্লো করছিলাম, ধরো 1-2 মাস আগে। কারেন্ট ফ্লো করার পরে তার মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, তো তো ম্যাগনেটিক সার্কিট যদি এটা তোমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, তো ম্যাগনেটিক সার্কিটটা কি করে,
আমরা জানি যে ম্যাগনেটিক সার্কিট, যে ইন্ডাক্টর, এই যে তোমার কয়েলটা পেঁচানো, হ্যাঁ, এর একটা প্রপার্টি হচ্ছে সে এনার্জিকে স্টোর করে রাখে। বুঝতে পারছো? অর্থাৎ তার মধ্যে যখন আমি কারেন্ট ফ্লো করব, কারেন্ট ফ্লো করার পরে তো সে এই যে ফ্লাক্স প্রডিউস হবে, ফ্লাক্স, তো এই ফ্লাক্সটাকে একটা এনার্জি দিচ্ছি আমি, কারেন্ট একটা ভোল্টেজ দিচ্ছি, এনার্জি দিচ্ছি। সে তুমি যদি এটাকে কারেন্ট সরিয়েও ফেলো, একটু পরে সরিয়েও ফেলো, তো দেখবা এই ম্যাগনেটিক সার্কিটের অ্যাক্রসে তোমার একটা ভোল্টেজ পাওয়া যাবে। বুঝতে পারছো? একটা ম্যাগনেটিক সার্কিটে অ্যাক্রসে কি পাওয়া যায়? ভোল্টেজ পাওয়া যায়, অর্থাৎ একটা ফ্লাক্স থাকে। বুঝতে পারছো? অর্থাৎ সে কিছু পরিমাণ ফ্লাক্স সরাই নেওয়ার পরেও তার মধ্যে রেখে দেয়, ধরে রাখে, সঞ্চয় করে রাখে, হ্যাঁ, যাকে আমরা বলবো এনার্জি স্টোর করে রাখে। ঠিক আছে? তো এটা একটা ইন্ডাক্টর, তোমাদেরকে ইন্ডাক্টর পড়ানো হবে। তো ইন্ডাক্টরের একটা যে প্রপার্টি হচ্ছে এনার্জি স্টোর করে রাখা। আর ফ্লাক্স আকারে যখন এনার্জি স্টোর করে রাখা হবে, তখন এটাকে আমরা বলবো যে ম্যাগনেটিক ফিল্ডে এই এনার্জিটা কি করা হচ্ছে? স্টোর করা হচ্ছে। ঠিক আছে? তো যার এখন এই যে স্টোর করা মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা যে থাকে, আমার আমার এই কারেন্ট সরিয়ে নেওয়ার পরেও, আমার যে অবশিষ্ট সরিয়ে নেওয়ার পরেও আমার একটা ম্যাগনেটিক একটা ফ্লাক্স থাকে। ফ্লাক্সের কারণে কি হয়? একটা এনার্জি থাকে। ফ্লাক্স থাকা মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও থাকা। অর্থাৎ এই 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 এরিয়ার মধ্যে তখনও কি হবে? ফ্লাক্স যাবে, তার মানে একটা আমার ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটিও থাকবে। তো কোনো ম্যাগনেটিক যে সার্কিটকে আগে আমি যদি কিছুক্ষণের জন্য বা আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য অপারেট করাই, তাহলে সে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা অনেক দিন পর্যন্ত রাখতে পারে। মোটামুটি এটা 1 মাস 1.5 মাস অথবা 2 মাস পর্যন্ত তবে এই ফ্লাক্সের পরিমাণটা খুব বেশি না। ঠিক আছে? অল্প পরিমাণ ফ্লাক্স সে স্টোর করে রাখে, কিন্তু থাকে। তো এই যে ফ্লাক্সটা সে রেখে দিচ্ছে, এই ফ্লাক্সটাকে বলা হয় রিসিডুয়াল ফ্লাক্স। ঠিক আছে? আর যদি এটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বলি, যে একক এরিয়ায় কি পরিমাণ ফ্লাক্স সে স্টোর করে রাখতেছে, তখন এটাকে বলবো আমরা রেসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে? অর্থাৎ যে পরিমাণ একক এরিয়ায় যে পরিমাণ ফ্লাক্স স্টোর করে রাখবে, ওটাকে আমরা বলবো রেসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি। তো আমরা শুরুতেই কথা হচ্ছে, প্রথমে মনে করে নিতে হবে এই ফ্লাক্সের কোন রেসিডুয়াল ফ্লাক্স, আগের কোন স্টোর করা ফ্লাক্স নাই। ঠিক আছে? অথবা এটা স্টোর করা ফ্লাক্স নাই, B0, আগে থেকে 0, কোনো কিছু নাই। ঠিক আছে? এর আগে এটাকে কোনো ম্যাগনেটাইজড করা হয় নাই। আর যদি করা হয়েও থাকে, আমি এটাকে অনেকদিন পরে ইউজ করতেছি, যার কারণে অনেক দিনের গ্যাপে এই ফ্লাক্সটাই এনার্জিটা আস্তে আস্তে চলে যায়। ঠিক আছে? তো আমি যদি এই কারেন্ট ফ্লো করি, একটা ফ্লাক্স হবে, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি আমরা পাবো। তখন দেখবো আমরা যে আমি কারেন্ট বাড়ানোর সাথে সাথে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা আমি যদি মেজার করি, কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বা ফ্লাক্স, তখন আমি কার্ভটাই যে এরকম পেতে থাকবো। কারেন্ট বাড়বে, আমার ম্যাগনেটিক ফ্লাক্সের মানও বাড়তে থাকবে। কারেন্ট বাড়বে, ম্যাগনেটিক ফ্লাক্সের মানও বাড়তে থাকবে। যদি এখানে আমি সুন্দর করে ড্র করতে পারতেছি না, তো তোমরা একটু সুন্দর করে নাও। এটা এরকম। ঠিক আছে? আচ্ছা, একটু পর্যন্ত একটু কথা বলি যে এই কার্ভের অনেকগুলা পোর্শন আছে। এইখানে এইটা ধরো একটা পয়েন্ট, এইটা একটা ধরো পয়েন্ট। ঠিক আছে? এই পর্যন্ত ধরো। তো শুরুতে আমরা দেখতেছি যে আমি যদি এই কারেন্টকে বাড়াই, তো ফ্লাক্সের মান বাড়তেছে, যেভাবে বাড়াচ্ছে সেভাবে বাড়তেছে, এবং এই পোর্শনটা একটা স্ট্রেট লাইনের মতো। এই জন্য এটাকে, এই পোর্শনটাকে লিনিয়ারও বলা হয়। লিনিয়ার হচ্ছে কি? প্রপোর্শনাল, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের মতো দেখা যায়। লিনিয়ার
বাড়াচ্ছি, ফ্লাক্সও বাড়ছে। তো বাড়তে বাড়তে এক সময় তো ম্যাগনেটিক ফ্লাক্সের একটা নির্দিষ্ট লিমিট আছে। তো আমি কারেন্ট ফ্লো করতে থাকলেই সে কি করতে পারবে না, সে এই ফ্লাক্সের পরিমাণ তখন তার মধ্যে বাড়বে না। তো একটা নির্দিষ্ট সময়ে ধরো এই পয়েন্টে এই পয়েন্টের নাম দাও বি। এই পয়েন্টে আমি কারেন্ট বাড়াচ্ছি, আমি ধরলাম যে এইচএস, অর্থাৎ এইচএস এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, ইন্টারনেট ফোর্স, ম্যাগনেটাইজিং ফোর্স দিচ্ছি, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এর চেয়ে আর বাড়ছে না। কি বুঝতে পারছো? অর্থাৎ এই এই পয়েন্টটা তখন আমরা বলবো, এই পয়েন্টটাকে বলবো আমরা তখন স্যাচুরেশন পয়েন্ট। স্যাচুরেশন পয়েন্ট অর্থাৎ আমি কারেন্ট বাড়ার সাথে সাথে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে গেছে। এরপরে আর যতই আমি কারেন্ট বাড়াই, আমি কারেন্ট বাড়াবো, কিন্তু দেখবো যে ম্যাগনেটিক ফ্লাক্স আর বাড়ছে না। ঠিক আছে? কারণ তার বাড়ার কি নাই, স্কোপ নাই, তার লিমিট সে ক্রস করে ফেলছে। তো এই পয়েন্টটাকে তখন আমরা স্যাচুরেশন পয়েন্ট বলবো। তো আর এখানে যদি একটা পয়েন্ট কল্পনা করে নাও, এটাকে আমরা যদি এইচ এ বলি, এ পয়েন্টে কি পরিমাণ কারেন্ট দিচ্ছি, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্স দিচ্ছি, তাহলে এই পয়েন্টে আমরা এই ফ্লাক্স পাবো, এই ধরো বি এ অথবা ফাই এ যেটাই বলি। এরপরে যখন আবার আমি বি পয়েন্ট থেকে আমি আবার এই যে কারেন্টের পরিমাণ বাড়াচ্ছিলাম, ঠিক আছে, এখন আবার কমাবো, প্লাস মাইনাস কমাবো। যদি কমাতে থাকি তখন আমরা একটা জিনিস খেয়াল করব যে আমি বলছি একটু আগে যে রিসিডুয়াল ফ্লাক্স, তার মধ্যে একটা ফ্লাক্সকে ধরে রাখার একটা ক্ষমতা, হ্যাঁ, একটা প্রপার্টি তার মধ্যে আছে। তো তখন আমি যখন কমাবো তখন কি করবে সে, আর ওই পথে, যেই পথে এটাকে বাড়ানো হয়েছিল ওই পথে সে আর কমবে না। তখন সে এই পথে আস্তে আস্তে আমি ফ্লাক্স এই কারেন্ট কমাচ্ছি, দেখো কারেন্ট কমাচ্ছি, কিন্তু এই ফ্লাক্সের পরিমাণ, ওই আমি যে মেজার করতেছি যে এখানে কি পরিমাণ ফ্লাক্স আছে, তখন দেখছি ফ্লাক্সের পরিমাণ যে পরিমাণ হারে কমাচ্ছে ওই পরিমাণ কমতেছে না। কারণ কি? এর কারণ হচ্ছে যে ম্যাগনেটিক সার্কিটের যে একটা প্রপার্টি, সে ফ্লাক্সকে স্টোর করে রাখতে পারে তার মধ্যে। ঠিক আছে? তো এক সময় আমি কারেন্টকে জিরো করে ফেলছি, জিরো। তো ওই সময়ও আমি দেখতেছি যে সে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স ধরে রাখছে, যেটাকে আমরা ফাই আর বলবো। এইটুকু পরিমাণ যে ফ্লাক্স, এই যে একটু পরিমাণ ফ্লাক্স, এটাকে আমরা বলবো রিসিডুয়াল ফ্লাক্স। আর যদি ডেনসিটি দিয়ে বলি তাহলে আমরা বলবো বি আর, ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে? রিসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে? তো যার কারণে আমার একটা, আমি দেখছি যে কারেন্ট জিরো, কিন্তু এর মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ আছে। তো এরপরে আমি যখন কি করব, এই ডিরেকশনটা রিভার্স করে দিব। কারেন্টের ফ্লোটা আগে প্লাস মাইনাস ছিল, এখন আমি মাইনাস প্লাস করে দিলাম। এটা এখন বাদ দিয়ে মাইনাস প্লাস করে দিলাম, উল্টা দিকে কারেন্ট ফ্লো করব। তখন দেখবো যে আমরা এই এই দিকে, তখন এই দিকে আমার ফ্লাক্স ফ্লো হওয়া শুরু হবে। এই দিকে ফ্লাক্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, আগে এইদিকে ছিল আর এদিকে ছিল। কিন্তু আগে তো এই পরিমাণ যে ফ্লাক্স যেটা স্টোর করে রাখছিল, এটা তো তার পরিমাণ বেশি আছে। ঠিক আছে? তো আস্তে আস্তে আমি যখন বাড়াবো, তো ওই ফ্লাক্সের পরিমাণটা, এই ফ্লাক্সটাকে বাধা দিয়ে কমিয়ে কমিয়ে কমাতে কমাতে এক সময় কি করবে, এক সময় আমি দেখবো এই গ্রাফটা এখানে চলে আসছে। ঠিক আছে? অর্থাৎ এই পরিমাণ কারেন্ট, এই যে এই পরিমাণ কারেন্ট দিয়ে, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্স দিয়ে আমি এই আমার যে ম্যাগনেটিক সার্কিটটা ছিল ওই ম্যাগনেটিক ফ্লাক্সকে একদম জিরো পজিশনে নিয়ে আসছে। ঠিক আছে? এটাকে, আচ্ছা, যে পরিমাণ এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হয়, তো যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করলে এই আমার এই ম্যাগনেটিক ফ্লাক্সটা অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা জিরোতে চলে আসে একেবারে, এটাকে আমরা বলবো কোএরসিভ ফোর্স। কোএরসিভ ফোর্স।
কোয়েরসিভ বানানটা একটু দেখতেছি, দেখাও বানানটা ঠিকই আছে হয়তোবা। হ্যাঁ, কোইআরসিআইভি, হ্যাঁ ঠিক আছে, কোএরসিভ ফোর্স, হ্যাঁ ঠিক আছে। এটাকে বলবো আমরা কোএরসিভ ফোর্স, অর্থাৎ এই ফোর্সটা, অর্থাৎ কারেন্টের মান এই পরিমাণ আসতে, এই মানে এই পরিমাণ কারেন্ট আমার দরকার, এই পরিমাণ ফোর্স আমার দরকার এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে পরিপূর্ণভাবে একদম জিরো পজিশনে, একদম ইনিশিয়ালি একদম জিরো পজিশনে নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর এইখানে একটু পর্যন্ত যে পরিমাণ আমার এইচ লাগবে, অর্থাৎ এইচ লাগবে, এই এইচটাকে বলবো কোএরসিভ ম্যাগনেটাইজিং ফোর্স, ঠিক আছে, কোএরসিভ ম্যাগনেটাইজিং ফোর্স। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি বলে রাখি, এটা হচ্ছে এই যে স্যাচুরেশন পয়েন্ট থেকে কারেন্ট কমিয়ে জিরোতে আনার সময় যে ফ্লাক্সের যে ফিরে না আসা, দেখো ল্যাগ বিহাইন্ড, তার মানে কি ল্যাগ করতেছে, এদিকে ল্যাগ মানে সে আগে, দেখো পিছায় আছে, ঠিক আছে, ল্যাগ বিহাইন্ড, আগেরটার চেয়ে কি পিছায় আছে, আগের পজিশনে সে যাচ্ছে না। এই যে এই ফেনোমেননটা, যে আমি যেটা বলতেছি যে না আসা, ফিরে না আসা, আগের অবস্থা, আগের কার্ভের মতো ফিরে না আসা, এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাকে বলা হয় রিটেনটিভিটি। এই ফেনোমেননটাকে বলবো আমরা রিটেনটিভিটি, কারেন্টকে আগের পজিশনে ফিরে আসতেছে না। আচ্ছা, এখন কোএরসিভ ফোর্স দেওয়ার কারণে আমি দেখলাম যে আমার ফ্লাক্সটা একদম জিরো পজিশনে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা আরো যদি নেগেটিভ দিকে এই আমার ইয়ারটা বাড়াই, নেগেটিভ দিকে আমি এখন আরো কারেন্ট বাড়াবো, তখন দেখবো যে ফ্লাক্সের পরিমাণটা কি পরিমাণ আসে। তখন দেখবো আমরা যে তখন এইটা আবার ম্যাগনেট এইদিকে ফ্লাক্সের পরিমাণ বাড়তেছে, এই ফ্লাক্সটা পুরোপুরি জিরো হয়ে গেছে, এই ডিরেকশনের ফ্লাক্সটা, এখন এই ডিরেকশনের ফ্লাক্সটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে আমি কারেন্ট বাড়াচ্ছি, ফ্লাক্স বাড়তেছে, কারেন্ট বাড়াচ্ছি, ফ্লাক্স বাড়তেছে। তো বাড়তে বাড়তে দেখবো এটা ওই আগের মতোই, যে বাড়তে 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 নেগেটিভ ওই দিকে, কিন্তু এক সময় কি হয়ে যাবে, এই স্যাচুরেশনে চলে যাবে, এক সময় এই স্যাচুরেশন চলে যাবে। ধরো যে এই পয়েন্টে এই স্যাচুরেশন পজিশনে চলে গেছে। এখন এরপরে আমি যদি আরো কারেন্ট যতই বাড়াবো নেগেটিভ এই দিকে, আর আমার ফ্লাক্স আর বাড়বে না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আবার এটাকে আবার কমাইতে থাকি, ফ্লাক্স কারেন্ট তো এইদিকে বাড়তেছিল, এখানে হাইস্ট পজিশনে আসছে, এখন যদি ফ্লাক্সকে এই কারেন্টকে আমি কমাই, তখন দেখবো এটা আগের মতোই, যে এইদিকে যে ফ্লাক্স ছিল, তো এইটা যেরকম এই ফ্লাক্সকে ধরে রাখছিল কিছুক্ষণের সময়ের জন্য, তার যে একটা প্রপার্টি, তো এইটাও এই নেগেটিভ দিকে ফ্লাক্স যখন এইদিকে যদি ফ্লাক্স যায় উল্টা দিকে, তখন এই ফ্লাক্সটাকেও আমি যদি কমাইও, তার সেই ফ্লাক্সটাকে ধরে রাখবে। হ্যাঁ, সেই ফ্লাক্সটাকে এই পজিশনে যেভাবে যেভাবে বাড়ানোর সাথে আমি এভাবে পাচ্ছিলাম, তো ওইভাবে কমানোর ফলে আর ওইভাবে পাবো না, কারণ কি সে একটা ফ্লাক্স পরিমাণ ধরে রাখতেছে। এরপরে একটা পজিশনে যখন আমি দেখব যে যখন আমি কারেন্ট জিরো, তখন আবার দেখতেছি যে আমার একটা ফ্লাক্স আছে, ঠিক আছে। এটুক ফ্লাক্স রিসিডিয়াল ফ্লাক্স, অথবা এই ফ্লাক্স ডেন্স একক এরিয়ায় কি পরিমাণ ফ্লাক্স, এটাকে আমি বিআর এটাও বলবো, কিন্তু এটার ফ্লাক্সের ডিরেকশনটা এখন উল্টা দিকে, এটা ছিল এই দিকে, এটা ছিল এখন উল্টা দিকে। তো সিমিলারলি এরপরে যখন তার মানে আমার দেখতেছি যে ফ্লাক্সটা জিরো হচ্ছে না, তার মানে আরো আমার ফোর্স অ্যাপ্লাই, কারণ পজিটিভলি অ্যাপ্লাই করতে হবে। পজিটিভ দিকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তখন এটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এই ফ্লাক্সটা জিরো হয়ে যাবে। তো যে পরিমাণ কারেন্ট বা যে পরিমাণ ফোর্স এখন আমি দিচ্ছি, যে পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্স বা ম্যাগনেটাইজিং কারেন্ট আমি দিচ্ছি, যার কারণে আমার ফ্লাক্সটা আবার জিরো হয়ে যাচ্ছে, এটাকে আবার এইটুকু আমরা কোএরসিভ ফোর্স বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কোএরসিভ ফোর্স, অর্থাৎ জিরোতে আনতে যে পরিমাণ আমার কারেন্ট বা ফোর্স অথবা এই এইচ দরকার হয়। সিমিলারলি এখানে আসার পরে যদি আমি আবার বাড়াই,
তো দেখবো এটা আমি আবার এখান থেকে এই এই পজিশনে চলে গেছে, কারেন্টটা এখানে চলে গেছে। তবে একটা জিনিস অবশ্যই স্যাচুরেশনে যাওয়ার পরে এটা মিলে যাবে, ঠিক আছে? স্যাচুরেশন পজিশনটা এইটাই, এর বেশি সে তো বাড়তে পারবে না, ঠিক আছে? স্যাচুরেশনের পর এইখানে কারেন্ট বাড়ানোর পর দেখবো আর এখানে আর বাড়তেছে না। এটা হচ্ছে আমার যে হিস্টেরিসিস কার্ভ, বুঝতে পারছো? অর্থাৎ ল্যাগ বিহাইন্ড মানে আগের কার্ভকে সে আর ধরতে পারবে না। হিস্টেরিসিস কার্ভ হচ্ছে আগের কার্ভটা সে আর ধরবে না, সে আগের কার্ভ থেকে পিছায় থাকবে, বুঝতে পারছো? এই জন্য এটাকে হিস্টেরিসিস বলা হয়। আর এই লুপটাকে, যে একটা লুপ তৈরি হয়েছে দেখো ভিতরে, হ্যাঁ, এই পুরো এরিয়াটাকে এটাকে হিস্টেরিসিস লুপ বলা হয়, হিস্টেরিসিস লুপ, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিকে তুমি একই কথা, তুমি এখন কারেন্টের ফ্লো এটা যদি রিভার্সে, এখন তুমি এটা কোন দিকে প্লট করবা এটা তোমার দায়িত্ব, ঠিক আছে না? তুমি ধরো এটাই প্রথমে করতেছো, এখন তুমি এটা প্লট করতেছো, কারেন্ট এখানে যে এরিয়াটা পাচ্ছ এটা এই দিক দিয়ে প্লট করতেছো, বুঝতে পারছো? এখন তুমি ওইটা রিভার্স নাও, কিন্তু এই প্লট এইভাবে করো, আর যদি প্লট এভাবে করো তাহলে উল্টা আসবে, বুঝো নাই? এটা প্লট, কারণ তুমি এটা এই কারেন্টটাকে আমি প্রথমে পজিটিভ ধরে নিছি, এই ফ্লাক্সের এই ফ্লোটাকে আমি পজিটিভ ধরে নিছি, যে কারেন্ট পাচ্ছি, তাই এটা আমি এভাবে ড্র করছি। তুমি এখন এটা এই দিক দিয়ে প্রথমে এটা ফ্লো করো, এখন এটা পজিটিভ ধরে এটা করো, একই জিনিস পাবা, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা এখানে আমি বলবো যে হিস্টেরিসিস লুপ বুঝলাম, হিস্টেরিসিস বুঝলাম, রিটেনটিভিটি বুঝলাম, রিসিডিউয়াল ফ্লাক্স বুঝলাম, রিসিডিয়াল ফ্লাক্স ডেনসিটি বোঝা হলো, কোয়েরসিভ ফোর্স বা কোয়েরসিভ কারেন্ট বোঝা হলো। আরেকটা জিনিস আমি বলবো, এটা তোমরা তোমার তো আচ্ছা তোমাদের মেশিন থাকবে পরবর্তী সেমিস্টারে, এই সেমিস্টারে খুব সুন্দর মেশিন নাই, তো সামনের সেমিস্টারে মেশিন পড়বা। তো এখানে একটা জিনিস লাগবে, হিস্টেরিসিস একটা লস, ঠিক আছে? হিস্টেরিসিস লস এখানে একটু বলে নেই। ওই যে মেশিনে যখন পড়ানো হয় তখন হিস্টেরিসিস লসটা ওইভাবে বলা হয় না, বলা হয় যে হিস্টেরিসিস লস হয়। আচ্ছা, লসটা কেন, এই লসটা আসলে কি? তো খেয়াল করো, এই যে আমার এক্সট্রা একটা পরিমাণ ফোর্স আমাকে জিরো পজিশনে আনতে, এই যে ফ্লাক্স আমি পজিটিভ দিকে পজিটিভ দিকে আমার ফ্লাক্স হচ্ছে, এই যে ফ্লাক্সকে জিরোতে আনতে আমার এক্সট্রা যে পরিমাণ ফোর্স দিতে হচ্ছে, এই ফোর্সটা তো আমার দরকার। ফ্লাক্স যখন দিব তখন আমার কাজ হচ্ছে, ফ্লাক্স যখন দিব তখন আমি কারেন্ট দিব, ফ্লাক্স পাবো, কারেন্ট দিব না ফ্লাক্স পাবো না। এবার নেগেটিভ দিকে দিব, নেগেটিভ দিকে আমি ফ্লাক্স পাবো, হ্যাঁ, কিন্তু কারেন্ট যখন দিব না, জিরো হয়ে যাবে, তখন আর ফ্লাক্স পাবো না। এটা হচ্ছে আমার যে বেসিক্যালি আমাদের যে সার্কিট গুলো ডিজাইন করি আমরা এই প্রপার্টিতে মেশিন গুলা। কিন্তু এটা হইলে, এটা হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু তার মধ্যে একটা যে প্রপার্টি যে রিটেনটিভিটি আগের মতো আর ফিরে আসে না, ল্যাগ করে, আগের কারকে আর ধরে না। তো এর জন্য তার মানে কি আমাকে একটা এক্সট্রা যে ফোর্স দিতে হচ্ছে, হ্যাঁ, এই ফোর্সটাই আসলে আমার লস, ঠিক আছে? এই ফোর্সটা এটা আমার এক্সট্রা দিতে হচ্ছে, মানে এই ফোর্সটা আমার এক্সট্রা ভাবে দিচ্ছি, এটা আসলে আমার লাগতেছে না, আমার জিরো হওয়ার কথা ছিল, এক্সট্রা ভাবে এই ফোর্সটা দিয়ে আমার এটাকে জিরো করতে হচ্ছে, যার কারণে আমার একটা এনার্জি লস হচ্ছে। কিন্তু এই পরিমাণ এনার্জি আমি বেশি দিচ্ছি, আবার এখান থেকে আবার এখানে ফিরে আসতে আমি এই পরিমাণ পজিটিভ দিকে আবার এই এনার্জি বা কারেন্ট বেশি দিচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, এটাই হচ্ছে আমার হিস্টেরিসিস লস, যে আমার এক্সট্রা এক্সট্রা দিয়ে এটা জিরো করতে হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে তো বিভিন্ন অনেকগুলা হিস্টেরিসিস কার্ভ ড্র করা আছে, তা আমি একটা ড্র করে দেখাই। তো হিস্টেরিসিস কার্ভটা আসলে ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। ওই যে আমি সিলিন্ড্রিক্যাল যে সার্কুলার ম্যাটেরিয়ালটা ওখানে আমি কার্ভ পেঁচিয়েছিলাম, ওইটা এক ম্যাটেরিয়াল হলে একরকম হবে, আবার এটাকে সংক্ষেপে আমরা বিএইচ কার্ভই বলবো তাহলে। হুম, এটা
একটা কার্ভ এরকম দেওয়া আছে, আরেকটা এরকম, আরেকটা আরো এরকম। ঠিক আছে, যদি আমরা শীট স্টিল ম্যাটেরিয়াল ব্যবহার করি, শীট স্টিল, তাহলে এরকম শীট স্টিল। এরপরে যদি কাস্ট স্টিল ব্যবহার করি, কাস্ট স্টিল ব্যবহার করি, তাহলে এটা কাস্ট আয়রন যদি ব্যবহার করি তাহলে এটা। ঠিক আছে, তো আমরা কিন্তু অঙ্ক যখন পড়বো তখন কিন্তু এই বিএস কার্ভটা লাগবে। ঠিক আছে, বিএস কার্ভটা আমার লাগবে। বিএস কার্ভ থেকে আমি আমার ড্র করতে হয় একটা নির্দিষ্ট এইচ এর জন্য আমার ফ্লাক্স ডেনসিটি কত এটা বের করতে হয়। ঠিক আছে, তখন এই ফ্লাক্স এই কার্ভটা তোমার গ্রাফটা তোমার দেওয়া থাকবে, পরীক্ষা হলে দেওয়া থাকবে। বুঝতে পারছো, পরীক্ষা হলে কিন্তু এটা দেওয়া থাকবে, অথবা তোমাদের কোশ্চেনের মধ্যে এই গ্রাফটা দেওয়া থাকবে। তো অঙ্কতে যখন এই একটা নির্দিষ্ট এইচ এর জন্য বি দরকার হয় বা একটা নির্দিষ্ট বি এর জন্য এইচ দরকার হয়, তখন কিন্তু এই কার্ভ থেকেই তোমার স্কেল দিয়ে ডাটাটা নিতে হবে। ঠিক আছে, যেমন এখানে ধরো এরকম ডাটা আছে 300, 600, 800, এভাবে মোটামুটি 4,500 মতো ডাটা আছে। আর বিটার ডাটা আছে এরকম, এটা 1.5 বা এটা ধরো 0.7, এরকম করে, এটা 1 ধরো 0.4, এভাবে ডাটা আছে 0, এটা 2। তো যদি সাপোজ বলে যে আমার 1.5 আমার ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি হচ্ছে 1.5, তাহলে ওই সময় আমার এইচটা কত বের করতে হবে, তখন স্কেল দিয়ে এখানে ড্র করতে হবে। ড্র করে এখান থেকে ড্র করে এই পয়েন্ট সেট করবে, তো এখান থেকে একটা লম্ব টানতে হবে। লম্ব টেনে আমার এই পয়েন্টে যখন আসবে তখন আমরা এটা বুঝতে হবে যে এটা আসলে কত। 300 থেকে 600 মাঝামাঝি যদি হয় তাহলে 450, ঠিক আছে, বা একটু বেশি হতে পারে। এটা স্কেল দিয়ে বোঝা যাবে, একেবারে একুরেট পাওয়া যাবে না, আনুমানিক। হ্যাঁ, কেউ যদি দেখাই দেয় তখন আমি বুঝতে পারবো যে না সে বুঝে করছে, তখন তাকে মার্ক দেওয়া হবে, ফুল মার্ক দেওয়া হবে। আবার যদি এমন হয় যে 800-তে আমার ম্যাগনেটাইজিং ফোর্সটা দেওয়া আছে, আবার অনেক সময় দেখা যায় যে এই যে এরকম ম্যাগনেটিক সার্কিটে অর্ধেক দেখা যায় যে কাস্ট আয়রন আর অর্ধেক দিয়ে রাখছে শীট স্টিল, তখন আবার অর্ধেকের ক্যালকুলেশন করতে হয়। এই তোমার কাস্ট আয়রন কাস্ট স্টিল, আর একটা অর্ধেকের ক্যালকুলেশন করতে হয় ধরো কাস্ট আয়রন, তখন দুইটার জন্যই আমার এরকম বের করতে হয়। যদি এখানে এইটা 800 যদি বলে বের করতে, তখন 800 থেকে যদি কাস্ট আয়রন হয় এখান থেকে একটা লম্ব টানবো, এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তখন ওইখান থেকে স্কেলে আরেকটা লম্ব টানলে যে পয়েন্টে যায় ওই পয়েন্টের মান হচ্ছে আমার বি এর মান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিএইচ কার্ভ। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি বলবো, যে কথাটা আমি বলি নাই, এটা হচ্ছে দেখানো হয়েছে কিন্তু বলা হয়নি যে এই যে ধরো আমি একটু হাইলাইট করি জিনিসটা অন্য কালি দিয়ে মিলিয়ে দিলাম। এই যে সেন্টার থেকে স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত প্রথমে যে আমার ধরো লাইনটা, হ্যাঁ, ঠিক লাইনটা যেটা, এই লাইনটাকে আসলে বলা হয় ম্যাগনেটাইজেশন কার্ভ। এই লাইনের নাম কি? এটাকে বলে নরমাল ম্যাগনেটাইজেশন কার্ভ। ম্যাগনেটাইজেশন কার্ভ, নরমাল ম্যাগনেটাইজেশন কার্ভ। আচ্ছা, এটা দিয়ে আমাদের কাজ করতে হয়, যে অঙ্ক করতে হয়, এটাই আমরা ব্যবহার করি নরমালি, নরমাল ম্যাগনেটাইজেশন কার্ভ। এটা আমরা ড্র করি, এই যে দেখানো আছে যে ফার্স্টে যেটা দেখো, এটা আমরা নরমাল ম্যাগনেটাইজেশন কার্ভ,
এটা তো হিস্টেরিসিস লুপ দেখানো হইলো, যে কোনো একটা ম্যাটেরিয়ালে পুরোপুরি একদম হিস্টেরিসিস লুপ তার আনুষঙ্গিক যা আছে, ফ্লাক্স শুরু করে আবার জিরোতে আনে, আবার বাড়ি, আবার জিরোতে আনা পুরোপুরি। তো আমাদের অঙ্কর ক্ষেত্রে আমরা তখন পুরো দেখবো না, আমরা নর্মাল যে হিস্টেরিসিস কার্ভ এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, দেখবো। ঠিক আছে, এক সময় স্যাচুরেশন হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হিস্টেরিসিস। এখন আমরা পড়ব যে ডোমেইন থিওরি অফ ম্যাগনেটিজম। থিওরি অফ ম্যাগনেটিজম। ডোমেইন থিওরি অফ ম্যাগনেটিজম, এটা দেখানোর আগে আমি একটু কিছু ফিগার ড্র করি, তোমরা ড্র করো আমার সাথে সাথে। এটা ধরো একটা আমাদের ম্যাটেরিয়াল, এটা আর একটা ম্যাটেরিয়াল, এইখানে ধরো একটা আমার ম্যাগনেট নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস ড্র করবো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা তার চারপাশে অরবিটে ইলেকট্রন থাকবে। ধরো একটা ইলেকট্রন এখানে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। ইলেকট্রনটা কিন্তু আবার ঘুরতেছে, ঠিক আছে না? একটা তো এই ইলেকট্রনটা তো নিজের চারদিকেও কি করতেছে, ঘুরতেছে, আবার এদিক দিয়েও ঘুরতেছে, চেঞ্জ হয়। তো তার নিজের মধ্যেও একটা কি আছে ইলেকট্রনের, ধরো এটা যদি এইভাবে একটা ইলেকট্রন যদি এইভাবে দেখায়, ড্র করি, একটা ইলেকট্রন ধরো বড় করে দেখাচ্ছি, একটা ইলেকট্রন, এটা বড় করে দেখানো হচ্ছে। তো সে, এটা ইলেকট্রন, এটাও ইলেকট্রন, তো সে কি করতেছে, এর মধ্যে ঘুরতেছে, নিজের মধ্যেও নিজেও ঘুরতেছে, অরবিটের মধ্যে ঘুরতেছে। তো ইলেকট্রন যেহেতু এটা পুরোটাই যেহেতু একটা ইলেকট্রন, তো তার কাজ যখন সে এটা রোটেট করবে, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ক্রিয়েট হবে। ধরে নিলাম, ধরো এটা ধরো ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা, ডোমেইন থিওরি কি তোমরা পড়ে আসছো না এর আগে? ইন্টারমিডিয়েটে ছিল স্যার। তাহলে তো আমার আর পড়ানোর দরকার নাই, বলো তো স্যার একজন। ওটা মনে নাই তো স্যার, ভুলে গেছি তো। আচ্ছা, যতটুকু মনে আছে বলো। মনে করতে পারতেছি না স্যার, ওইটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, মনে করতে পারলেও হয়তো বা একই রকম নাও হতে পারে, অনেকে বইয়ের ইয়াতে অনেক চেঞ্জ হয় আর কি, রাইটাররা যখন লেখে একই জিনিস, বাট বাকি লেখার ধরনটা অন্যরকম আর কি, তবে বেসিক জিনিস একই। একটা কন্ডাক্টর, ধরো একটা ম্যাটেরিয়াল আছে, একটা ম্যাটেরিয়াল, তো একটা ম্যাটেরিয়ালের মধ্যে অনেক অ্যাটম আছে, ঠিক না? অনেকগুলো অ্যাটম নিয়ে এটা একটা ম্যাটেরিয়াল বা একটা কন্ডাক্টর তৈরি হবে। তো ম্যাটেরিয়ালের একটা অ্যাটম, ধরো এটা একটা অ্যাটম,
আর অ্যাটমের মধ্যে মাঝখানে তো নিউক্লিয়াস থাকে, আর পাশে চারদিকে অরবিট আকারে কি থাকে, ইলেকট্রন থাকে। ঠিক আছে, ইলেকট্রনের বিভিন্ন ধরনের আছে, এটা ম্যাটেরিয়াল অনুযায়ী কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে, 2 4 8 10 20, এগুলা তোমরা ভালো মতো জানো, কেমিস্ট্রিতে পড়ে আসছো। ওইটা আমাদের পড়ানোর জিনিস না। আমাদের পড়ানোর জিনিস হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন কি করে, রোটেট করে, তার মধ্যেও রোটেট করে। ওই একটা ইলেকট্রনকে আমরা এখানে বের করে নিয়ে আসছি, দেখো। ইলেকট্রনটা কি করে, তোমরা জানো যে ইলেকট্রনকে যদি আমি একটা এনার্জি দেই, তাহলে এটা হায়ার, মানে উপরের শক্তি স্তরে যেতে পারে। ঠিক আছে না, উপরের শক্তি স্তরে যেতে হলে তাকে একটা এনার্জি দিতে হবে। আবার যদি সে এনার্জি রিলিজ করে তাহলে সে নিচের যে শক্তি স্তর বা শেল এখানে চলে আসতে পারে। তো ইলেকট্রনটা রোটেট করে, তার নিজের মধ্যে ঘুরে, স্পিনিং, ঘুরে। তো যখন ইলেকট্রনটা ঘুরে নিজের মধ্যে, তার তখন কি হয়, ইলেকট্রনের চেঞ্জ মানে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়। তো এখন যে ফ্লাক্স লাইন ক্রিয়েট হয়, এখন এই যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে, একটা ম্যাটেরিয়ালের মধ্যে, এটা তো একটা অ্যাটমের ইলেকট্রন, এর মধ্যে তো অনেকগুলা ইলেকট্রন আছে। তো সবগুলা ইলেকট্রন মিলে একটা রেজাল্টিং ম্যাগনেটিক ফ্লাক্স, একটা রেজাল্টিং একটা ফ্লাক্স থাকবে, ফ্লাক্স থাকবে। আবার অনেকগুলা অ্যাটম নিয়ে, অনেকগুলো অ্যাটম নিয়ে ওই অ্যাটমের মধ্যে যে এরকম ম্যাগনেটিক ফ্লাক্স, প্রত্যেকটা ইলেকট্রনের ম্যাগনেটিক ফ্লাক্স সব যদি আমি সাম করি, সাম করে যে রেজাল্টিং ফ্লাক্স থাকবে, ওই ফ্লাক্সকে আমরা একটা এরকম ফ্লাক্স বলতে পারি। একটা আমি ম্যাগনেটিক ফ্লাক্স যেটা বলবো রেজাল্টিং। ঠিক আছে, এবং এটা একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন্ড করা আছে, এটাকে বলে অ্যালাইন। এইদিকে অ্যালাইন আছে, এদিকে অ্যালাইন আছে, হেলানো, এদিকে অ্যালাইন, এদিকে হেলানো। তো এই যে নির্দিষ্ট দিকে অ্যালাইন, দেখো ধরো সাপোজ এই যে এতটুকু ম্যাটেরিয়ালের মধ্যে যে অ্যাটম গুলো আছে, যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের কারণে ফ্লাক্স সৃষ্টি হচ্ছে, আমরা সমস্ত ফ্লাক্স এই অ্যাটম গুলোর মধ্যে মিলে যে রেজাল্টিং যে ফ্লাক্স, হ্যাঁ, রেজাল্টিং যে অ্যালাইন্ড ফ্লাক্স, এইটাকে আমরা বলবো একটা ডোমেইন। এটাকে একটা আমরা ডোমেইন বলবো। তো সিমিলারলি এটুকের জন্য একটা ডোমেইন থাকবে। দেখো এটুক অ্যাটমের জন্য দেখা গেল যে ডোমেইনটা এইরকম, আবার এটুকের জন্য ডোমেইনটা এইরকম, আবার এটুকের জন্য ডোমেইনটা এইরকম। তো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি হয়, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে তার মধ্যে কোনো ম্যাগনেটিজম নাই। হ্যাঁ, ম্যাগনেটিক, ধরো এটাকে কোনো যদি নন ম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কাছে নিয়ে আসো, তার মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স নাই। তো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে এই যে রেজাল্টিং, দেখো এটা একটা ফ্লাক্স, এটা একটা ডোমেইন, এটা একটা ডোমেইন। তো রেজাল্টেন্ট একটা যে ডোমেইন, এই ডোমেইনটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে একবারে জিরো। বুঝতে পারছো? অর্থাৎ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে, এটা যদি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, আমি লিখি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, রিয়াল, তাহলে তার নিট যে ম্যাগনেটিক ফিল্ড, নিট মানে আমি তোমাদেরকে অনেকবার বললাম যে সমস্ত অ্যাটমের ইলেকট্রনের সমস্ত ম্যাগনেটিক ফ্লাক্স সবগুলা মিলে যে রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে নিট ম্যাগনেটিক ফিল্ড। নিট ম্যাগনেটিক ফিল্ড, এটাকে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডও বলা যায়, ফিল্ড। এটা জিরো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে, আর যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে দেখা যায় যে এইগুলার অ্যালাইনমেন্ট তোমরা জানো একই দিকে, একই দিকে থাকে। টোটালের অ্যালাইনমেন্ট যদি থাকে, ধরো এইভাবে ভাগ করি, দেখা যায় যে একই দিকে থাকে। তো যার কারণে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, এটা জিরো হয় না, তখন তার মানে এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি হয়, আমি যদি কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসি বা আরেকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসি, তাহলে একটা অ্যাট্রাকশন ফোর্স অথবা রিপালশন ফোর্স কাজ করবে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ এটা হবে।
যদি ধরো এখন এটা তো একটা ম্যাটেরিয়াল, আর যদি এমনও করা যায় যে এটা যদি নর্থ পোল সাউথ পোল হয়, তো ম্যাটেরিয়ালের ভিতরে আবার সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে একটা তোমার এই ডোমেইনটা থাকে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রেজাল্টেন্ট যে ডোমেইন, ধরো এরকম সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে ডোমেইনটা। তো আমি যদি কি কাজ করি, কোন একটা ম্যাগনেটকে নিয়ে আসি এই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এখানে, হ্যাঁ একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এখানে নিয়ে আসি, তাহলে কি হয়? আচ্ছা আরেকটা কথা বলে নেই, যদি কোনো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে তোমরা জানো যে একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটাকে কোনো আমরা একটা চুম্বক দ্বারা যদি এখানে চুম্বক দ্বারা যদি আমরা যদি একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ঘষি, তাহলে কি হবে? এক সময় ওই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি হয়ে যাবে? একটা চুম্বক হয়ে যাবে না? জানো তো এটা নাকি? জি এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন একটা এই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সাথে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে মধ্যে একটা ফ্রিকশন এখানে কাজ করানো হয়, হ্যাঁ, তখন এই যে ডোমেইনগুলা এই ম্যাগনেটের ডোমেইনের মতো হয়ে যায়। বুঝতে পারছো? ম্যাগনেট ডোমেইনের মতো হয়ে যায়। অথবা আমি এই কাজ করতে পারি যে আমি হ্যালো জি স্যার। আচ্ছা, এখন যদি আমি একটা ম্যাগনেটকে এখানে নিয়ে আসি, অথবা এমনও করতে পারি যেটা যে আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, যে কয়েল পেঁচিয়ে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারেন্ট ফ্লো করি, তখনও দেখা যাবে যে এই ডোমেইনগুলা একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এই ডোমেইনগুলা কি হবে? তখন একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তখন এটা একটা ম্যাগনেটিক নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। তখন এটা একটা সাউথ পোল ক্রিয়েট হবে, নর্থ পোল ক্রিয়েট হবে, তখন তার মধ্যে চারদিকে কি হবে? একটা ফ্লাক্স কাজ করবে। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে ডোমেইন থিওরি অফ ম্যাগনেটিজম তার হিস্টেরিসিস গ্রাফের মধ্যে কি হয়েছে দেখো। যেই দিক আমি কারেন্ট বাড়ানোর সাথে সাথে একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কয়েল পেঁচিয়ে কারেন্ট দিলে তখন ম্যাগনেট হয়ে গেছে, কারেন্ট বাড়ানোর সাথে কারেন্ট যখন কমালাম তখন তার আর দিকে ফিরে আসতেছে না। তাহলে ডোমেইন থিওরি দিয়ে এটার ব্যাখ্যা কিভাবে করব? ডোমেইন থিওরি দিয়ে এটা ব্যাখ্যা হচ্ছে, যখন আমি একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে একটা কয়েল পেঁচিয়ে এটাকে ম্যাগনেট করে ফেলছি, তখন তার ডোমেইন গুলো অ্যালাইন হয়ে গেছে, এবং যখন এটাকে কারেন্টকে কমিয়ে দিব তখন তার অ্যালাইনমেন্টটা সরে যাবে। এইদিকে ছিল অ্যালাইনমেন্ট, ধরো এই দিক থেকে একটু সরে যাবে। আগে ছিল এরকম, দেখো আগে ছিল এরকম, এখানে এরকম থেকে ধরো এরকম আসছে, যখন একটু সরাবো কমাবো তখন এরকম থাকবে। অ্যালাইনমেন্ট যে ডোমেইনের যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা পুরোপুরি কিন্তু আগের মতো হবে না। দেখো আমি যখন কারেন্ট কমাচ্ছি অর্থাৎ ফ্লাক্স দেখতেছি না, কমতেছে না, একটু থেকে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ফোর্স অ্যাপ্লাই করার পরে যে ডোমেইনের অ্যালাইনমেন্ট ছিল আগের যে পজিশন, ওই পজিশনে সে আগের অ্যালাইনমেন্ট থেকে সে অল্প একটু সরে আসছে, আগের পজিশনে কিন্তু ফিরে যায় না। এটা আগের পজিশন, অল্প একটু সরে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ ডোমেইনটাই পুরোপুরি যে আগের পজিশনে যায় না, যার কারণে আমরা কি পাই? একটা রেসিডুয়াল ফ্লাক্স পাই। রেসিডুয়াল ফ্লাস্কের দিক নির্দেশ করতেছেন স্যার? হ্যাঁ, নেট ম্যাগনেটিক ফ্লাক্স এটা একটা ডোমেইনের এই অ্যাটমগুলার নেট ম্যাগনেটিক ফ্লাক্স। বুঝতে পারছো? এতটুকু অ্যাটমের মধ্যে যে ফ্লাক্সটা, ম্যাগনেটিক ফ্লাক্সটা, এটা হচ্ছে আমার এই ডিরেকশনটা হচ্ছে এটা। আবার এতটুকুর মধ্যে এরকম। কথা বুঝতে পারছো? কারণ পাশাপাশি ম্যাটেরিয়াল যখন থাকে, অ্যাটম থাকে, তখন অ্যাটমের ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন একই রকম হয়। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে যদি আমি কারেন্টকে কমাই, ডিম্যাগনেটাইজ করি, কারেন্টকে কমিয়ে দেই, ম্যাগনেটের পরিমাণকে কমিয়ে দিতে চাই, তাহলে এই অ্যালাইনমেন্টটা পুরোপুরি আগের মতো না আসে, কিছুটা সরে যায়। আবার যখন আবার যখন এটা দিব, আরো কারেন্ট দিব, তখন আবার আগের মতো অ্যালাইনমেন্ট থাকবে, পুরোপুরি অ্যালাইনমেন্ট থাকবে। তো এই থিওরি দিয়েই আমার এটা ডোমেইন দিয়েও ব্যাখ্যা করা যায়। এটা এখন এটা পজিটিভ দিকে বা নেগেটিভ দিকেও দেখলে সেম, মানে এটা ডিরেকশনটা উল্টা হয়ে যাবে, জাস্ট সেম।
এটা হচ্ছে যে ডোমেইন থিওরি অফ ম্যাগনেটিজম। তো যে কিভাবে ডোমেইনের মাধ্যমে যে আমার অ্যালাইনমেন্ট থাকে, অন্যদিকে আমি একটা ম্যাগনেটের মধ্যে এনার্জাইজ করে অ্যালাইন্ড একই দিকে অ্যালাইন করে ম্যাগনেট করব, কিন্তু আবার যখন ডিম্যাগনেটাইজ করব কারেন্ট কমাবো তখন আবার সে আগের দিকে পুরোপুরি যাবে না, হালকা একটু অ্যালাইনমেন্ট হবে। আর অর্থাৎ উল্টার দিকে যদি একটা ফোর্স দেই তখন সে আবার ওই অ্যালাইনমেন্ট আগের দিকে যাবে। এটা হচ্ছে আমার যে ডোমেইন থিওরি অফ ম্যাগনেটিজম। এই ডোমেন থিওরিটা কি শুধু নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে কাজ করবে নাকি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়েও কাজ করবে স্যার? না, ডোমেইন আমি বলছি এটা তো ম্যাগনেটের মধ্যে তো তোমার ডোমেইনটা একই দিকে, ঠিক আছে? ম্যাগনেট, এটা তো ম্যাগনেট, এটা ম্যাগনেট, ম্যাগনেটের মধ্যে তো ডোমেইন থিওরি একই দিকে। তো এখানে তো আমার আর যদি বলি ডোমেইনটার মানে সবগুলা অ্যাটমের ফ্লাক্সের ডিরেকশন সবগুলা সাম করলে একই ডিরেকশনে আছে, তার মানে একটা এখানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা ম্যাগনেট হিসেবে কাজ করতেছে। কিন্তু নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো আমার এখানে যদি হয় তখন তো এটাকে আমার ম্যাগনেটাইজ করতে হবে, ঠিক আছে? আমি কয়েল পেঁচে এখানে তার কারেন্ট ফ্লো করতে হবে। এখন ডোমেইন থিওরিটা তোমার এই তোমার এটা দিয়ে জাস্ট ম্যাগনেটটাও ব্যাখ্যা করা যায় যে ম্যাগনেটের ক্ষেত্রে তো একই দিকে। এটা তো আর ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেটকে তো আর আমরা এইভাবে এনার্জাইজ করি না, ঠিক আছে? পার্মানেন্ট ম্যাগনেটকে তো আমরা এইভাবে এনার্জাইজ করি না। হ্যাঁ, এখন যদি মনে হয় যে না একটা ম্যাগনেট ব্যবহার করে এটাকে আবার এনার্জাইজ করব, তো ওইটাও করতে পারো, কিন্তু স্যাচুরেশন লিমিটটা তখন আবার বেশি হবে না, কারণ ম্যাগনেটের একটা স্যাচুরেশন লিমিট আছে পার্মানেন্ট ম্যাগনেট যদি হয়। তো যার কারণে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি আমি নেই তখন ওইটাকে আমরা কয়েল পেঁচে এটাকে আমরা আবার ম্যাগনেটের মতো বানাতে পারি। বুঝতে পারছো? এই আর কি। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমরা আজকে পড়লাম ফার্স্টের দিকে, আমরা একটু সামারাইজ করি। আজকে ফার্স্টে আমরা রিলাক্টেন্স পড়ছি। রিলাক্টেন্স, ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের যে ডিফারেন্স গুলো কোনটা কি এটা একটু দেখানো হয়েছে। ওহমস ল অফ ম্যাগনেটিক সার্কিট দেখানো হয়েছে। আর এককটা নিয়ে একটু অনেক সময় প্রবলেম হয় অঙ্ক করতে, এটা কিন্তু দেখানো হয়েছে। ম্যাগনেটাইজিং ফোর্স কি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দেখানো হয়েছে। আচ্ছা, আর হচ্ছে হিস্টেরিসিস, হিস্টেরিসিস কি, রিটেনটিভিটি, স্যাচুরেশন পয়েন্ট, কোয়েরসিভ ফোর্স, নরমাল ম্যাগনেটাইজেশন কার্ভ, হিস্টেরিসিস লস কি দেখানো হয়েছে। আর হচ্ছে রেসিডুয়াল ফ্লাক্স তো বলা হয়েছে, রেসিডুয়াল ফ্লাক্সটা কি। আচ্ছা, গ্রাফটা কিভাবে ড্র করতে দেখানো হয়েছে। আর ডোমেইন থিওরি অফ ম্যাগনেটিজম সবই বইয়ে আছে, আমি বই থেকেই পড়াবো। বইয়ের বাইরে কিছু পড়ানো যদি হয় তাহলে আমি এটা তোমাদেরকে স্লাইড আকারে বা অন্য কোনো বই দিয়ে দিব। এই জন্য বইটাই খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, বলো। স্যার রিল্যাকটেন্সের হচ্ছে ক্ষেত্রফলটা কোনটা ধরবো? রিলাক্টেন্সের ক্ষেত্রফলটা আসলে এই এই যে আমাদের সিলিন্ড্রিক্যাল যে আমরা ম্যাটেরিয়াল নিচ্ছি যে এইটাই এরিয়া, এটার যে এরিয়া ক্রস সেকশন এরিয়া, মানে স্যার সার্কেলের এরিয়া হবে? হ্যাঁ, সার্কেল এরিয়াটাই হচ্ছে এটার এরিয়া। আর কোনো কোশ্চেন? নাই স্যার লাস্ট স্লাইড thank you. স্যার ডোমেইন স্যার ইলেকট্রনিক এটা স্যার ডোমেইনে স্যার এটা এইটাই তো ডোমেইন, তো এটাই নাকি? স্যার যে অ্যাটমের ইলেকট্রনিক বিন্যাস নিয়ে জি স্যার হ্যাঁ, এটা এটা স্যার ওই অ্যাটমের ইলেকট্রনিক বিন্যাস নিয়ে কি যেন বলছিলেন স্যার? জি স্যার আবার একটু ওইটা বললে ভালো হয়। ওইটা দরকার নাই, ইলেকট্রনের বিন্যাস কি রকম হয় এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, ওইটা আমার এখানে দরকার নাই। বুঝতে পারছো? এটা তো তোমরা পর্যায় সারণীতে পড়ছো না, যে কোন ম্যাটেরিয়ালে কোন কিভাবে জি ইলেকট্রন স্যার যায়, জানো না? ওইটা এখানে পড়ার বিষয় না। এখানে হচ্ছে ইলেকট্রনের চারপাশে ইলেকট্রন নিজে নিজে ঘুরে, তার কারণে তারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, ফ্লাক্স স্যার সৃষ্টি যে হয়। ম্যাগনেটিক ফ্লাক্স তো যে রোটেট করে হ্যাঁ, বলো। হ্যালো, কি বুঝতে পারছো নাকি কোনো কোশ্চেন আছে? জি স্যার এখানে একটু
কনফিউশন ছিল স্যার। হ্যাঁ কনফিউশন না, তোমাকে এক্সাক্ট কোশ্চেন হ্যাঁ বলতে স্যার, হবে, স্পেসিফিক স্যার পয়েন্টে আমার যে এখানে স্যার। একটু নেট প্রবলেম। হ্যাঁ নেট প্রবলেম না স্যার, আর থাকতে পারে কোশ্চেন নাই স্বাভাবিক। স্যার। আচ্ছা ঠিক আছে, এক্সাক্ট স্পেসিফিক জায়গায় কোশ্চেন বলতে হবে যে স্যার এই পজিশনটা বুঝি নাই, তাইলে আমার জন্য একটু সহজ হয়। ওকে থ্যাংক ইউ, তোমরা রেগুলার ক্লাস করবা, স্যার ক্লাসে একটু মানে টাইম মতো আসার চেষ্টা করবা। 9:30 ক্লাসকে জি 5টার দিকে অনেকেই আসো নাই, যার কারণে ক্লাস শুরু করতে দেরি করছি। আর যদি দেরি হয় তখন আবার একটু দ্রুত যেতে হয়, এই জন্য অনেক ধরতে আমার সমস্যা হয়ে পড়ে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার ল্যাব হবে বুধবারে 2:30 থেকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।